আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স করবে, এই অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স করার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের চাকরিতে বেতন কত থাকে, চাকরির পরীক্ষায় বসার জন্য তোমাদের যোগ্যতা কি থাকতে হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো বিশেষ করে তোমাদের জন্য যারা অ্যালাইড হেলথ সায়েন্সের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটি। কারণ কি তোমরা অনেকেই ডিমোটিভেট হয়ে পড়ছো যে তোমাদের ডিপ্লোমা কোর্স করার পরে কি চাকরি হবে না, এখন তো নতুন নতুন কতই কিছু শোনা যাচ্ছে, তো আদেও কি হবে সেটা নিয়ে কিন্তু এখনো কোনো কনফার্মেশন নেই। তো তোমরা যারা ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিয়েছো অযথা টেনশন করো না, ডিপ্লোমা কোর্স করেও সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাওয়া যেতে পারে। ঠিক আছে, তুমি চাকরি পাওয়ার জন্য এলিজেবল। তো আমরা সবাই জানি যে সিআরই অর্থাৎ কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন, এটা হয় প্রতি বছরই। এই সিআরইর মধ্যে কিন্তু বিভিন্ন মেডিকেল এবং নন মেডিকেল পোস্ট থাকে। তো এর মধ্যে কিন্তু অ্যালাইড হেলথ সায়েন্সের যে পোস্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই এমসিআরইতে বসার জন্য কিন্তু তুমি ডিপ্লোমা করে ব্যাচেলার করে দুটো করেই তুমি বসতে পারো। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমাকে কম্পিটিটিভ এক্সামে বসতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টের জন্য কিন্তু কম্পিটিটিভ এক্সাম হয়। ঠিক আছে, তো এমসিআরই মানে যে শুধু এমসে রিক্রুটমেন্ট হবে, এমসে চাকরি হবে সেটাই না। এমস ছাড়াও যে সেন্ট্রাল গভর্নমেন্টের যত হসপিটালগুলো রয়েছে সমস্ত হসপিটালেই কিন্তু এখানে চাকরির একটা সুযোগ রয়েছে এই একটা পরীক্ষার মাধ্যমে। আগে কি হতো যে আগে বিভিন্ন এইমস থেকে কিন্তু আলাদা আলাদাভাবে রিক্রুটমেন্ট হতো, কিন্তু এখন প্রায় 3-4 বছর থেকে, বিগত কয়েক বছর থেকে এখানে সিআরইর মাধ্যমে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে। ঠিক আছে, তো এবার কম্পিউটার বেসড টেস্টের মধ্যে এখানে 100টা এমসিকিউ থাকে। 100টা এমসিকিউর মধ্যে 80 এমসিকিউ থাকবে তুমি যে ফিল্ড থেকে পড়াশোনা করবে, 20টা এমসিকিউ থাকবে তোমার জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, নলেজ অফ কম্পিউটার থেকে। ঠিক আছে, এবং 400 নাম্বারের মার্কস থাকবে, প্রত্যেকটা এমসিকিউর জন্য 4 নাম্বার করে থাকবে। ঠিক আছে, তো এটা সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। তো এই কম্পিউটার বেসড টেস্টে অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে এবং কোন পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে, স্যালারি কত থাকবে সেগুলো দেখবো। ঠিক আছে, তোমরা যারা ডিওটিটি কোর্স করবে, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি অথবা ব্যাচেলার অফ অপারেশন থিয়েটার টেকনোলজি, তো এবার ওটি অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে পোস্টের নাম। ইনস্টিটিউট ইএসআইসি অন্ধ্রপ্রদেশ, ইএসআইসি অন্ধ্রপ্রদেশে এখানে এজ লিমিট দেখো, এজ লিমিট বলে দিয়েছে যে নট এক্সিডিং 32 বছর। 32 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল থাকবে লেভেল 3 ইন দ্য পে ম্যাট্রিক্স, 21,700 থেকে 69,100। তো এই যে এই পে লেভেলের ব্যাপারটা, এটা কিন্তু আমরা ভিডিওর শেষে আলোচনা করব, কারণ এখানে দেখো যে পে লেভেল বলে দিয়েছে। এবার এই লেভেলে তোমার ইন হ্যান্ড স্যালারি কত হবে, তুমি যখন স্টার্টিংয়ে জয়েন করবে তখন তোমার স্যালারি কত থাকবে সেটা আমরা পরে লাস্টে, এই ভিডিওর লাস্টে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো কোথাও দেখবে লেভেল 3, কোথাও দেখবে লেভেল 2, কোথাও দেখবে লেভেল 5। তো আমরা সেটা লেভেল অনুযায়ী ভিডিওর শেষে তোমাদেরকে কিন্তু বলে দেবো যে তোমাদের লেভেল 3তে কত স্যালারি হবে ইন হ্যান্ড স্টার্টিংয়ে, লেভেল 2তে কত হবে, লেভেল 5-এ, লেভেল 6-এ, লেভেল 7-এ কত হবে। ঠিক আছে, তো এখন আপাতত আমরা কোয়ালিফিকেশনটা দেখছি যে তোমাদের কোয়ালিফিকেশন কি, কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে পরীক্ষায় বসতে পারবে। সিনিয়র সেকেন্ডারি 10+2 উইথ সায়েন্স, উচ্চ মাধ্যমিক সায়েন্স থাকলে তার সঙ্গে 1 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ওটি অফ এ রিকগনাইজড হসপিটাল। 1 বছরের ওটির এক্সপিরিয়েন্স থাকলে যে কোনো রিকগনাইজড হসপিটাল থেকে তুমি কিন্তু এখানে ওটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। এরকমভাবে ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য দেখো প্রত্যেকটা ইএসআইসি, দিল্লি, এনসিআর, ঠিক আছে, সেম লেভেল 3 থাকছে 21,700 থেকে 69,100। ঠিক আছে, ওটি এক্সপিরিয়েন্স 1 ইয়ারের 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে যদি তোমার এইচএস থাকে সায়েন্স সাবজেক্টে। ঠিক আছে, ওটি অ্যাসিস্ট্যান্ট ইএসআইসি গুজরাট, ইএসআইসি হিমাচল প্রদেশ, ইএসআইসি জম্মু কাশ্মীর, ইএসআইসি কেরালা, ইএসআইসি মহারাষ্ট্র, ইএসআইসি রাজস্থান। ঠিক আছে, এরকমভাবে প্রত্যেকটা স্টেটে কিন্তু ইএসআইসি তেলেঙ্গানা ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য এই কোয়ালিফিকেশন, এই পে লেভেল এবং এই এজ লিমিট পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, ওটি অ্যাসিস্ট্যান্ট, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট। এবার ওটি অ্যাসিস্ট্যান্টটা গেল, এবার এলো অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখো পে লেভেলটা 5, এর আগেরটাতে ছিল ওটি অ্যাসিস্ট্যান্টের 3, এবার এখানে চলে এলো পে লেভেল 5। এখানে দেখো বিএসসি, ঠিক আছে, বিএসসি 10+2 সায়েন্স উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোয়িং ডিগ্রিজ, মানে মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওটি, আইসিইউ, সিএসএসডি এই ডিপার্টমেন্টে মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তখন তুমি অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এখানে বিটুইন 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার এখানে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট এইমস দেওঘর, এইমস ভাতিন্ডা, ঠিক আছে, এইমস গোরখপুর, এই সমস্ত জায়গাগুলোতে, এইমস মঙ্গলগিরি। ঠিক আছে, এখানে দেখো এই যে বিএসসি
এডুকেশনাল কোয়ালিফিকেশন আবার দেখো মঙ্গলগিরির জন্য কি বলেছে, যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বিএসসি অ্যানাস্থেসিয়া অপারেশন থিয়েটার টেকনোলজি অথবা বিএসসি টেকনোলজি ইন বিএসসি অ্যানাস্থেসিয়া টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। ঠিক আছে, আবার এখানে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট লেডি হার্ডিং মেডিকেল কলেজ 18 থেকে 25 বছর কিন্তু এজ লিমিট রয়েছে। ঠিক আছে, এখানে পে লেভেল 3 রয়েছে। এখানে কিন্তু দেখো যে 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য অপারেশন থিয়েটার টেকনোলজি 50 বেডেড হসপিটাল থেকে যদি তোমার 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, অপারেশন থিয়েটার টেকনিশিয়ানের জন্য এবার 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাচ্ছে সেম হসপিটালে। এখানে লেভেল 4 থাকছে। এখানটা আবার কি বলেছে যে 1 ইয়ারের ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, মানে তোমরা যারা ডিওটিটি কোর্স করবে তোমরা কিন্তু এখানে হামেশাই অ্যাপ্লাই করতে পারছো এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে। অর্থাৎ তোমার কোর্স কমপ্লিট করার পরে তোমার যদি 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এই চাকরির পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। ঠিক আছে, তো এরপরে রয়েছে ফার্মাসিস্টের পোস্ট। ফার্মাসিস্টেরটা আমরা এখন দেখছি না। ঠিক আছে, ক্যাশিয়ার থেকে শুরু করে বিভিন্ন নন মেডিকেল যে পোস্টগুলো রয়েছে সেগুলো রয়েছে। এরপরে রয়েছে যে ল্যাব অ্যাটেন্ডেন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্টের পোস্ট অর্থাৎ ডিএমএলটি বিএমএলটি। ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 এর জন্য দেখো এইমস ঋষিকেশে বিটুইন 18 থেকে 27 বছরের মধ্যে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার যে এই 18 থেকে 27 বছর এটা কিন্তু এসসি এসটি ওবিসিদের জন্য রিল্যাক্সেশন রয়েছে। এসসিদের জন্য হয়তো 5 বছর বা ওবিসিদের জন্য হয়তো 3 বছর, এরকম একটা কিছু রিল্যাক্সেশনের ব্যাপার রয়েছে। লেভেল 2 ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট এটা। ঠিক আছে, এখানে কি লাগছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখো 10+2 উইথ সায়েন্স ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি পাস আউট করলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, তোমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। ঠিক আছে, ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স বলেছে, যে ডিজায়ারেবলটা 2 বছরের এক্সপিরিয়েন্স ইন লেভেল ফিল্ডে থাকলে সেটা ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স হিসেবে ধরা হবে, সেটা কিন্তু এসেনশিয়াল এক্সপিরিয়েন্স না। ঠিক আছে, সেটা ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স। এবার দেখো ল্যাব টেকনিশিয়ান এইমস রাজকোট 21 থেকে 30 বছর এখানে লিমিট। এখানে দেখো পে লেভেল কত রয়েছে 5। ঠিক আছে, পে লেভেল 5-এ এখানে দেখো তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন 10+2 উইথ সায়েন্স ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এবার ডিপ্লোমা করেই তুমি পে লেভেল 5 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এই পে লেভেল 5 পে লেভেল 2 এটা তোমাদেরকে ভিডিও শেষে কিন্তু অবশ্যই বলবো যে তোমাদের স্যালারিটা কত হবে। ঠিক আছে, স্যালারিটা কিন্তু অনেকটাই বেশি সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা শুধু মাথায় রাখো যে তোমাকে একবার চাকরি পেয়ে গেলে আর পিছনে ঘুরে তাকাতে হবে না। এবার ল্যাব টেকনিশিয়ান এইমস ঋষিকেশেও দেখো সেম, যে তোমাদের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি করলে অথবা বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি করলেই তুমি কিন্তু এখানটায় অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, তোমার ডিপ্লোমা করা থাকলেই তুমি কিন্তু এখানে চাকরি পরীক্ষার জন্য বসার জন্য এলিজেবল। ঠিক আছে, এবার দেখো জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এইমস ভাতিন্দা, এখানে 18 থেকে 27 বছর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারছো এবং পে লেভেল রয়েছে এখানে 5। ঠিক আছে, 5 পে লেভেলে তোমার এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে যে 10+2 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, 2 বছরের রেগুলার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন, 1 ইয়ার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অ্যাটাচ উইথ দ্য হসপিটাল হ্যাভিং 100 বেডেড 100 বেডেড হসপিটালের উপরে 1 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে তুমি এই যে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এইমসের পোস্টের জন্য এলিজিবল। ঠিক আছে, তো এবার এইমসের যে পোস্টগুলো রয়েছে এইমস জম্মু জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এইমস মঙ্গলগিরি। ঠিক আছে, এখানে কিন্তু তোমাকে কি লাগছে যে 1 ইয়ারের 100 বেডেড মিনিমাম হসপিটালের এক্সপিরিয়েন্স লাগছে। তো বিভিন্ন হসপিটালে বিভিন্ন এইমসে ইএসআইসিতে সমস্ত জায়গায় কিন্তু আলাদা আলাদা। তার মানে যে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ডিএমএলটি করেও এখানে অ্যাপ্লাই করতে পারছো, তুমি বিএমএলটি করেও অ্যাপ্লাই করতে পারছো, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রয়েছে। বা জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ইএসআইসি অন্ধ্রপ্রদেশে 18 থেকে 25। ঠিক আছে, এখানে দেখো আবার এজটা অনেকটা কমিয়ে দিয়েছে, এখানে 27 বছর ছিল, আগেরগুলোতে দেখেছি আমরা 30-32 ছিল, এখানে দেখো 18 থেকে 25-এর মধ্যে করা যাবে। আর রিল্যাক্সেশন রয়েছে যে এসসি এসটি ওবিসিদের জন্য বা যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে তাদের জন্য। এবার এখানে লেভেল 5 রয়েছে, লেভেল 5-এ দেখো ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন উইথ 1 ইয়ার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু বলেনি যে 100 বেডেড হসপিটাল লাগবে, মানে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স হলেই চলবে তোমার কমপ্লিট হওয়ার পরে, অথবা ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। ঠিক আছে, তো বুঝতে পারলে যে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ইএসআইসি, প্রত্যেকটা স্টেটের ইএসআইসি রয়েছে, ইএসআইসি বিহার, ইএসআইসি চণ্ডীগড়, ঠিক আছে, ইএসআইসি দিল্লি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে বিটুইন 18 থেকে 25 বছর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারছো এবং লেভেল 5-এর স্যালারিটা কিন্তু তুমি স্টার্টিংয়ে পাচ্ছ। ঠিক আছে, আর 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে রিলেভেন্ট ফিল্ডের উপরে ডিপ্লোমা ডিএমএলটি পাস করার পরে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর যে কোনো জায়গা থেকে যদি 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি কিন্তু এই জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের পোস্টের জন্য এলিজেবল। ইএসআইসি হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে, ইএসআইসি ঝাড়খণ্ড, প্রত্যেকটা স্টেটের কিন্তু এরকমভাবে ইএসআইসি থেকে রিক্রুটমেন্টগুলো রয়েছে। ঠিক আছে, ইএসআইসি উড়িষ্যা, ইএসআইসি পাঞ্জাব, ইএসআইসি রাজস্থান, উত্তরপ্রদেশ, ঠিক আছে,
এই ইএসআইসি গুলোতে একই রকম, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি 1 ইয়ারের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এবার দেখো জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট লেডি হার্ডিং মেডিকেল কলেজের জন্য এখানেও কিন্তু তোমাকে 10+2 উইথ সায়েন্স সাবজেক্ট, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এ রিলেভেন্ট ফিল্ড। ঠিক আছে, তো 1 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু থাকলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, আর কিছু কিছু পোস্ট দেখো এখানে লেভেল 2 দেওয়া হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য। এখানে শুধুমাত্র তোমার 10+2 এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থাকলেই তুমি পরীক্ষায় বসার জন্য যোগ্য। ঠিক আছে, এলিজেবল। এইমস পাটনা, এইমস রায়পুর, এই যে ল্যাব অ্যাটেন্ডেন্টের পোস্টগুলো রয়েছে এগুলোতে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। ঠিক আছে, এবার ল্যাব টেকনিশিয়ানের একটা পোস্ট দেখো রয়েছে এখানে লেভেল 5। ঠিক আছে, এইমস নাগপুরে। এবার এইমস নাগপুর কি বলেছে যে বিটুইন 21 থেকে 30 বছরের মধ্যে 10+2 এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স করা থাকলেই তুমি এখানে এলিজেবল। অর্থাৎ তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো এই ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্সটা করে, তাহলে তো তোমার যে 80% রয়েছে 80%-এর মধ্যে তুমি তো 70%+ যদি তুলতে পারো, আর যে নন টেকনিক্যাল পার্টটা রয়েছে সেখান থেকে যদি তুমি 10ও পাও, তাহলে তো তোমার র্যাঙ্কটা অল ইন্ডিয়া র্যাঙ্ক 10-এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে করো, তাহলে কিন্তু তোমাকে চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর আমরা যেহেতু দেখে আসছি যে এই রিক্রুটমেন্টগুলো এমসিআরই প্রত্যেক বছরই হচ্ছে, 2024-এ হয়েছে, 2025-এ হচ্ছে, এটা 25-এ রিক্রুটমেন্টের নোটিফিকেশন। ঠিক আছে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট আপ টু 30 ইয়ার্স, লেভেল 6 দেওয়া হবে এখানে। এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি লাগবে। ঠিক আছে, এবার দেখো লেভেল 6-এর জন্য ব্যাচেলার ডিগ্রি চলে এলো উইথ 2 ইয়ার্স রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, মেডিকেল টেকনোলজিস্ট লেভেল 6-এ তোমাকে ব্যাচেলার ডিগ্রি। সিনিয়র টেকনিশিয়ানের জন্য তোমাকে লেভেল 7 দেওয়া হবে। এখানে বিএসসি থাকলে তার সঙ্গে 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, মানে এটা সিনিয়রদের জন্য। ঠিক আছে, এটা গেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের। এরপরে হলো জুনিয়র রেডিওথেরাপি টেকনোলজিস্ট, মানে ডিআরটি কোর্সের কথা, রেডিও থেরাপির কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, রেডিও থেরাপি কোর্সের কথা। জুনিয়র রেডিও থেরাপিস্ট টেকনোলজিস্ট গ্রেড 1-এর জন্য কিন্তু তোমাকে 10+2 অর্থাৎ 12 ক্লাস পাস উইথ সায়েন্স সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বোর্ড, 2 ইয়ার্স পোস্ট গ্র্যাজুয়েট রেডিয়েশন থেরাপি। ঠিক আছে, অথবা 3 ইয়ার রেডিয়েশন থেরাপি টেকনোলজি, বিএসসির কথা বলা হয়েছে, অথবা 2 ইয়ার্স রেডিয়েশন থেরাপি টেকনোলজি উইথ এক্সপিরিয়েন্স যদি থাকে ডিপ্লোমা কোর্সের সাথে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে তাহলে তুমি ডিপ্লোমার পরে এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে লেভেল রয়েছে পে লেভেল 5। ঠিক আছে, 21 থেকে 27 বছরের মধ্যে। তো এরকমভাবে কিন্তু তোমাদের রেডিও থেরাপি টেকনিশিয়ান গ্রেড 2 এর জন্য বিটুইন 21 থেকে 35 বছরে তুমি অ্যাপ্লাই করতে পারছো। এখানেও কিন্তু ডিপ্লোমা ইন রেডিও থেরাপি মানে ডিআরটি কোর্সটা করেই তুমি কিন্তু উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল। ঠিক আছে, তো বুঝতে পারছো এরকমভাবে কিন্তু রিক্রুটমেন্টে যে তুমি অ্যাপ্লাইটা করতে পারছো এলিজেবল। ঠিক আছে, এবার তুমি যত খাটনি করবে, যত তুমি পরিশ্রম দেবে, কারণ এটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম, যে আমি আজকে রিক্রুটমেন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি জন্য যে তোমরা এখানে সবাই পেয়ে যাবে সেটা না। এখানে কিন্তু প্রচুর কম্পিটিশন, কারণ এটা অল ইন্ডিয়া বেসিসে, অল ওভার ইন্ডিয়ার স্টুডেন্টরা এখানে কম্পিটিশন করবে। ঠিক আছে, তো সেই জন্য কম্পিটিশনের লেভেলটা কিন্তু অনেকটা বাড়িয়ে রাখতে হবে। তো তোমরা ডিপ্লোমা করেও যে এখানে অ্যাপ্লাই করতে পারছো, এটাই তোমাদের একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, তো আশা করা যায় যে এটা আগামীতেও প্রায় 2-4 বছরেও 3-4 বছরেও কিন্তু এই রিক্রুটমেন্টটা চলবে, এরকমভাবে রিক্রুটমেন্ট চলবে ডিপ্লোমা করেও। ঠিক আছে, আগামী 5 বছরও এরকমভাবে রিক্রুটমেন্ট চলবে, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা স্টেটেরই কিন্তু ডিপ্লোমা ক্যান্ডিডেট বেশি রয়েছে এখন ব্যাচেলার থেকে। ঠিক আছে, ব্যাচেলার তো এর আগে সেরকম ছিল না, কারণ ব্যাচেলার তো রিসেন্টলি শুরু হচ্ছে। তো এই জন্য দেখো যে ডিপ্লোমাদের প্রত্যেকটা এইমসে, কারণ কোনো এইমসে কিন্তু ডিপ্লোমা কোর্স করানো হয় না, কিন্তু এইমসের চাকরির ক্ষেত্রে আবার ডিপ্লোমা করে চাকরি পাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পারছো। ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট, এখানে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট মানে রেডিওগ্রাফারের কথা বলা হচ্ছে, অর্থাৎ ডিআরডি কোর্স যারা করবে, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, ডিপ্লোমা ইন এ রেডিওগ্রাফি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স, মানে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ডিপ্লোমার পরে তুমি এখানে লেভেল 4 এর চাকরির জন্য এলিজেবল। এইমস যোধপুর, এইমস পাটনা, ভোপাল, ইএসআইসি অন্ধ্রপ্রদেশ। ইএসআই এ জুনিয়র রেডিওগ্রাফারের স্যালারি রয়েছে লেভেল 3। ঠিক আছে, এখানটায় কি বলেছে যে তোমার 2 ইয়ার্সের ডিপ্লোমা করা থাকলেই কিন্তু তুমি এলিজেবল, এখানে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স লাগছে না। এই এক্সপিরিয়েন্স না লাগার জন্য এখানে তোমার লেভেলটা 3। ঠিক আছে, তুমি সরাসরি তোমার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরে তুমি এখানে চাকরি পরীক্ষার জন্য এলিজেবল, এখানে ফর্ম ফিল আপ করার জন্য এলিজেবল। ঠিক আছে, জুনিয়র রেডিওগ্রাফার ইএসআইসি বিহার,
ঠিক আছে, ইএসআইসি চণ্ডীগড়, ইএসআইসি দিল্লি, ঠিক আছে, প্রত্যেকটা ইএসআইসিতে দেখো যে সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি 2 years ডিউরেশন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন, আর 10+2 সায়েন্স সাবজেক্ট, মানে উচ্চ মাধ্যমিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পাস করলেই তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। রেডিওগ্রাফারের ভ্যাকেন্সি গেল এটা, ঠিক আছে। রেডিওগ্রাফারের দেখো লেভেল 5-এর একটা ভ্যাকেন্সি রয়েছে, এখানে 10+2 ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন রেডিওগ্রাফি 2 years এবং 1 year এক্সপিরিয়েন্স থাকলে তোমার এখানে লেভেল 5 চলে আসছে, ঠিক আছে, ইএসআইসি অন্ধ্রপ্রদেশের জন্য। রেডিওগ্রাফারের ভ্যাকেন্সি এরকমভাবে রয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। পারফিউশনিস্টের ভ্যাকেন্সি রয়েছে, পারফিউশন টেকনোলজি, ডিগ্রি ইন পারফিউশন টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন অর ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন উইথ 1 year এক্সপিরিয়েন্স, তাহলে তুমি জিপমারেও এলিজিবল, ঠিক আছে। এখানে লেভেল 5 তোমাকে দেওয়া হবে, ঠিক আছে, পারফিউশন টেকনোলজি কোর্স করে, ঠিক আছে। তো এরকমভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু রয়েছে। এবার ফিজিওথেরাপিস্টের দেখো শুধুমাত্র ইম্পাল থেকে, রিজনাল ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স থেকে একটাই ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। এখানে রয়েছে পে লেভেল 6, নট এক্সিড 30 years, ম্যাক্সিমাম 30 years পর্যন্ত অ্যাপ্লাই করা যেতে পারে। এবং এখানে তোমার কোয়ালিফিকেশন এসেনশিয়াল লাগবে ডিগ্রি ইন ফিজিওথেরাপি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 3 year এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল। অর্থাৎ তুমি যদি বিপিটি করো, ঠিক আছে, বিপিটি করলে তোমার এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, তুমি বিপিটি কোর্সটা কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করতে পারছো এবং ডিপ্লোমা করলেও তুমি অ্যাপ্লাই করতে পারছো, তার সঙ্গে তোমার 3 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, ঠিক আছে, বুঝতে পারছো। তো এরপরের পোস্টগুলো দেখি। তোমাদের কিন্তু প্রত্যেকটা পোস্ট সম্পর্কে আমি এখানে বলার চেষ্টা করছি, যেগুলো যেগুলো রিক্রুটমেন্ট বেরিয়েছিল, ঠিক আছে, তো সেগুলো আমি মার্কিং করে রেখেছি। তো এই পোস্টগুলো কিন্তু তোমাদের না, মেডিকেল রেকর্ড কিপার, এরপর দেখো নিউক্লিয়ার মেডিকেল টেকনোলজিস্ট। তো এই কোর্সটা তো আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে নেই বা জেনপাস ইউজির আন্ডারে নেই, এটা কিন্তু এইমসে রয়েছে, ঠিক আছে। এরপর ডেমোস্ট্রেটর অপটোমেট্রিস্ট, ঠিক আছে, অপটোমেট্রির উপরে রিক্রুটমেন্ট হয়েছে। অপটোমেট্রিতে লেভেল 6 রয়েছে, বিএসসি অপটোমেট্রি করলে কিন্তু তোমার লেভেল 6-এর স্যালারি পাচ্ছ তুমি। অপটোমেট্রিস্টের রয়েছে এখানে বিএসসির, ঠিক আছে। এবার ডিপ্লোমার দেখো অপটোমেট্রিস্টের যে ইএসআইসি হসপিটাল, ইএসআইসিতে এখানে লেভেল 5-এর স্যালারি রয়েছে। ডিপ্লোমা ইন অপটোমেট্রি শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার, মানে তোমার উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে ডিপ্লোমা ইন অপটোমেট্রি কোর্স, তার সঙ্গে তোমার নলেজ যদি কম্পিউটারের মধ্যে থাকে, তাহলে তুমি এখানে লেভেল 5-এ জবের জন্য এলিজিবল, ঠিক আছে। যেরকমভাবে ইএসআইসি চণ্ডীগড়, ইএসআইসি ছত্তিশগড়, ইএসআইসি দিল্লি, প্রত্যেকটা জায়গায় দেখো যে 10+2 হায়ার সেকেন্ডারি ফ্রম এ রিকগনাইজড বোর্ড উইথ ডিপ্লোমা ইন অপটোমেট্রি শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, ঠিক আছে। কম্পিউটারে যদি তোমার নলেজ থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হচ্ছ, ঠিক আছে। ইসিজি টেকনিশিয়ান কোর্স করে তোমার লেভেল 4-এর কিন্তু তুমি স্যালারি পাচ্ছ, ঠিক আছে। 10+2 সায়েন্স অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড, 2 years experience from a ইসিজি সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অর AICTE রিকগনাইজড ইনস্টিটিউশন, মানে তোমার উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স সাবজেক্টে, তার সঙ্গে তোমার 2 বছরের ডিপ্লোমা কমপ্লিট করার পরে তুমি ইসিজি কোর্স কমপ্লিট করে তুমি এখানে চাকরির পরীক্ষার জন্য এলিজিবল। এবং এখানে দেখো বয়সটা কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে, 25 বছরের পরে কিন্তু তুমি আর এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ইএসআইসি বিহার, ইএসআইসি চণ্ডীগড়, প্রত্যেকটা স্টেটে কিন্তু এরকমভাবে রিক্রুটমেন্ট রয়েছে, ঠিক আছে। তো বুঝতে পারছো যে তোমাদের চাকরি আছে ভাই, পড়াশোনা করতে হবে, এই হলো পোস্ট, ঠিক আছে। এবার কোথায় কতগুলো ভ্যাকেন্ট পোস্ট রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে, ঠিক আছে, যে কোন ইএসআইসির আন্ডারে, কারণ আমরা তো এতক্ষণ শুধু দেখলাম যে কোয়ালিফিকেশন কি লাগবে, এজ লিমিট কি লাগবে। তো এরপরে এখানে সিএসএসডি টেকনিশিয়ানের জন্য কোথায় কতগুলো, এইমস ভোপালে কোথায় সিট রয়েছে, দেখো একটা সিট, টোটাল একটা, ঠিক আছে। তো এরকম একটা দুটো করে কিন্তু বেশ ভালোই সিট থাকে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা ইয়ারে আশা করি রিক্রুটমেন্টটা হবে এইমসের আন্ডারে, অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। যত সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালে কিন্তু এই রিক্রুটমেন্টগুলো হচ্ছে, ঠিক আছে। তো এই চাকরিগুলো পাওয়ার জন্য কিন্তু তোমাকে কম্পিটিশনটা, তুমি আজ ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিয়েছো বলে তুমি আজকে ভেঙে পড়ছো সেটা কিন্তু করলে চলবে না, ঠিক আছে। তোমার কিন্তু এই ডিপ্লোমা কোর্স করার পরেও তোমার কিন্তু চাকরির সুযোগ রয়েছে, ঠিক আছে। তুমি অযথা ভেঙে পড়ো না, তোমাদেরকে তো জাস্ট একটা সিআরই রিক্রুটমেন্টটা দেখালাম, এরপরে এরকম অনেক রিক্রুটমেন্ট বের হয়। তো সেই রিক্রুটমেন্টগুলো আমি তোমাদেরকে আরও পরে দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওগুলো বানিয়ে, যে রেলওয়েতে কিভাবে রিক্রুটমেন্ট হচ্ছে, রেলওয়েতে সেখানে কোয়ালিফিকেশন কি লাগছে, ঠিক আছে। তো এখনই কিছুই চেঞ্জ হচ্ছে না, নতুন করে প্রসেসিং হচ্ছে, এবার কবে চেঞ্জ হবে,
কি হবে সেটা আমরা নিশ্চয়ই জানতে পারবো। যদি ডিপ্লোমা কোর্সটাকে বন্ধ করে দেয় তাহলে নিশ্চয়ই সবাইকে ব্যাচেলার করিয়ে নেওয়া হবে ব্রিজ কোর্সের মাধ্যমে বা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে। হুট করে তো আর বন্ধ করে দিতে পারে না, কারণ দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু রয়েছে ডিপ্লোমাধারী, ঠিক আছে। তো এবার ডিপ্লোমা ক্যান্ডিডেট যেহেতু বেশি রয়েছে, এখন সবাই ব্যাচেলার ডিগ্রিটাকে নিজের ইচ্ছেই করে নিচ্ছে, যে তাদের ডিগ্রিটাকে বাড়িয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এমন না যে তুমি ডিপ্লোমা করে চাকরি পাবে না, চাকরির জন্য তুমি এলিজেবল। এবার তোমার কতটা তুমি এফোর্ট দিতে পারছো সেটা কিন্তু তোমার নিজের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এবার আমরা যেটা বলছিলাম যে লাস্টে আমরা দেখবো যে লেভেল 4, লেভেল 5, লেভেল 6, লেভেল 7 কোনটাতে কত স্যালারি তোমার দাঁড়াচ্ছে, ঠিক আছে। দেখো সেন্ট্রাল গভর্নমেন্টে এখন 7th পে কমিশন চলছে, তো 7th পে কমিশনের আন্ডারে তোমার স্যালারি কত হচ্ছে সেটা আমরা দেখবো। তো 7th পে কমিশনের আন্ডারে একটা স্যালারি ক্যালকুলেটর আমি এখন বের করে নিলাম। এখানে দেখো লেভেল 5-এ তোমাদের আগের থেকে শুরু করে লেভেল 2, ঠিক আছে। ল্যাব অ্যাটেন্ডেন্টের যে পোস্টটা ছিল সেখানে লেভেল 2 ছিল, সেখানে গ্রেড পে 1900 ছিল। এবার এখানে বেসিক পে, তাহলে বেসিক পে কত ছিল, যে 19,900। এবার এখানে এইচআরএ থাকে, এইচআরএ মানে হচ্ছে হাউস রেন্ট, ঠিক আছে। এখানে 3টে সিটি থাকে, XYZ। এক্স সিটি মানে হচ্ছে যেগুলো মেট্রোপলিটন সিটি, মনে করো তোমার দিল্লিতে চাকরি হচ্ছে, তখন তুমি পাবে এই হাউস রেন্টটা 30%, ঠিক আছে। তোমার একটা রুরালে পোস্টিং হচ্ছে, তখন তুমি সেই হাউস রেন্টটা পাবে 10%। তোমার একটা নর্মাল সিটিতে পোস্টিং হচ্ছে, তখন তুমি পাবে 20%, ঠিক আছে। তো আমি যদি এখানে 30% দিয়ে দেখি, যে সাপোজ তোমার দিল্লিতে পোস্টিং হলো, ঠিক আছে। এবার কি বলেছে, সিলেক্ট দ্য টাইপ অফ দ্য সিটি অর টিএ, ঠিক আছে। হায়ার, আমি এখানে হায়ারটাই দিলাম, ঠিক আছে, ধরলাম হায়ারটাই, বা একটা আমি কম দিয়েও ধরবো। দ্য ডিএ পার্সেন্টেজ এখন 58% দিচ্ছে কারেন্ট জুলাই 2025, ঠিক আছে। এবার এখানে ক্যালকুলেট করলে কত স্যালারি হচ্ছে, ঠিক আছে। লেভেল 2 এ স্যালারি দেখো 36,151 টাকা। এবার লেভেল 3 এরটা দেখি, ঠিক আছে। এবার লেভেল 3 এর বেসিক পে কত ছিল, 21,700 টাকা, ঠিক আছে, এন্ট্রি পয়েন্টে। এবার তুমি ধরো যে এক্সিটিতে পেলে, ঠিক আছে। এবার তোমার এখানটায় 58% দিয়ে এবার ক্যালকুলেট করলে কত দাঁড়াচ্ছে তোমার এখানে স্যালারি, গ্রস স্যালারি 46,484 টাকা, এবং তুমি নেট স্যালারি ইন হ্যান্ড পাচ্ছ 42,805 টাকা, ঠিক আছে, লেভেল 3-তে। এবার যদি তুমি লেভেল 4 করো, লেভেল 4-এ তুমি কত পাচ্ছ ক্যালকুলেট করে দেখো, 53,628 টাকা তোমার গ্রস স্যালারি হবে, এবং তোমার নেট স্যালারি হবে 49,349, 49,349 টাকা, ঠিক আছে। তো এটা একটু ওঠানামা করতেই পারে তুমি যেখানে চাকরি পাবে সেই চাকরির উপরে, ঠিক আছে, প্লেসের উপরে। এবং লেভেল 5 এর স্যালারি কত থাকবে, লেভেল 4। এবার লেভেল 5 এর তুমি স্যালারি দেখো, এখানে এন্ট্রি পয়েন্ট 29,200, ক্যালকুলেট করো কত দাঁড়াচ্ছে তোমার গ্রস স্যালারি, দাঁড়াচ্ছে 60,584 টাকা। এর মধ্যে এনপিএস কন্ট্রিবিউশন, মানে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের যে তোমার যে পেনশন থাকবে, সেই পেনশন সমস্ত কিছু কেটে কুটে তোমার 55,720 টাকা ইন হ্যান্ড স্যালারি পাচ্ছ, ঠিক আছে। মানে তুমি যদি জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পোস্টে অ্যাপ্লাই করো, তুমি যদি চাকরি পাও, তাহলে তুমি ইন হ্যান্ড স্যালারি পাচ্ছ 55,720 টাকা। তো এই স্যালারিটা কিন্তু কম। একটা ডিপ্লোমা কোর্স করার পরে যদি তুমি একটা 55,720 টাকার স্যালারি চাকরিতে মানে ইন হ্যান্ড স্যালারি পাও স্টার্টিংয়ে, তাহলে এই স্যালারিটা কি আমি কম বলবো, বলো, ঠিক আছে। তো এটাই হচ্ছে বাস্তব, যে তুমি কোর্স কমপ্লিট করে 5,000 টাকাও চাকরি পাচ্ছ, আবার কেউ কোর্স কমপ্লিট করে 50,000 টাকার চাকরিও পাচ্ছে, ডিপ্লোমা কোর্সটাই কমপ্লিট করে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকেই, ঠিক আছে। এরকম এক্সাম্পল কিন্তু প্রচুর রয়েছে। তো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের সাথে এই এক্সাম্পলগুলো তুলে ধরার, ঠিক আছে। তো এবার দেখো লেভেল 6-এ যদি তুমি স্যালারি ক্যালকুলেট করো, লেভেল 6-এ 35,400, এখানে ক্যালকুলেশন করলে তোমার স্যালারি দেখো কত দাঁড়াচ্ছে, 72,240 টাকা গ্রস স্যালারি, এবং নেট স্যালারি তুমি পাচ্ছ 66,197 টাকা। একটা ব্যাচেলার ডিগ্রি কোর্স করে অ্যালাইড হেলথ সায়েন্সের তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি লাগাতে পারলে তোমার 66,197 টাকা ইন হ্যান্ড স্যালারি হচ্ছে। আমি ধরে নিলাম এটা আরো কম বেশি হতে পারে, 60,000 টাকা হতে পারে, ঠিক আছে। তো 50 থেকে 60,000 টাকা তোমার স্যালারি তুমি পাচ্ছ, ঠিক আছে। তো এই স্যালারিটা কিন্তু কম না। তো পড়াশোনা ভালোভাবে করো, অযথা ডিমোটিভেট হয়ে যেও না। যে যাই বলুক না কেন, রিক্রুটমেন্ট হবে, চাকরি হবে, সব কিছু হবে, কিন্তু তোমাকে ওই 1 লাখের মধ্যে, ওই 1,000-এর মধ্যে একজন হতে হবে, ঠিক আছে। তাহলেই তোমার এই কম্পিটিশনের মার্কেটেও কিছু না কিছু হয়ে তোমার একটা কম্পিটিশনের মধ্যে তুমি কিছু না কিছু একটা করতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, শেষ পর্যন্ত যারা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা এখনো লাইক করে না থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, কারণ তোমাদের জন্য আমি এই লাইকটাই আশা করতে পারি। তো তোমরা এইটুকু সাপোর্ট আমাকে অন্তত করো, যে তোমরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো। থ্যাংক ইউ।